আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও নতুন একটা দিন, আরও নতুন একটা ভ্লগ নিয়ে বরাবরের মতো তোমাদের সামনে চলে এসেছি, অনেক গল্প করার জন্য, মনের অনেক কথা শেয়ার করার জন্য এবং আমার লাইফ স্টাইলটা শেয়ার করার জন্য। আশা করি শেষ পর্যন্ত দেখবা আর তোমাদের মতামতটা অবশ্যই জানিও। আর যারা নতুন আপু ভাইয়া বা আমার বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছো, ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আসলে ভালোবাসা কার না দরকার, আমারও অনেক দরকার। আমার সাথেই থাকো আর শেষ পর্যন্ত দেখো। আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ, আমাকে সাপোর্ট দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো এতক্ষণ যে কথা বললাম, আসলে কোথায় এসেছি আমি, এই বিষয়ে অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু তো জানাতেই হয়। তো আমি চলে এসেছি সকাল 9টায় তোমার ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে। যারা নিউ ভর্তি হয়েছে আসলে তাদের একটু আছে না যে তোমার পরিচয় হওয়া বা টিচারদের সঙ্গে একটা কমিউনিকেশান, প্লাস বাচ্চারা অন্য স্কুল থেকে এসেছে কিনা বা প্যারেন্টসদের সঙ্গে একটু মানে সাক্ষাৎ বিনিময়, এটার জন্য আসলে ডাকা হয়েছিল। আর মেন ইস্যু হচ্ছে যে আজকে তোমার স্কুল ড্রেসের জন্য ড্রেসের মাপ নিবে, প্লাস হচ্ছে তাদের স্কুল ড্রেসের পাশাপাশি স্পোর্টসের জন্য তোমার আলাদা ড্রেস থাকে। তো এই জন্য তোমার আজকে সবাইকে বলা। তো অনেকক্ষণ ওখানে তোমার সময় কাটানোর পরে নাস্তা সারার পরে আমরা চলে আসছি মাঠে, আমাদের কাজ শেষ অলরেডি। তবে আমি আজকে স্কুলে এসে খুবই তাড়ার উপরে ছিলাম। আমি যেহেতু সেই সকাল 9টারও আগে আসছি, তারপরও আমি লেট ছিলাম, অনেক প্যারেন্টস চলে আসছিল। বাট যখন দেখছিলাম যে আমার পরেও অনেকে আসতেছে, তখন মনে হচ্ছিল যে না, আমি একাই লেট না। তো বাচ্চা এখানে মনে করো খেলাধুলা করছিল আর আমরা বসেছিলাম। আর দেখতে যতই সুন্দর হোক, রোদ ছিল প্রচণ্ড রকম, আর আজান বাবাই রোদেই খেলতেছিল। আমি বলতেছিলাম চলো বাসায়, প্রচণ্ড রকম মানে গরম ছিল। আর এদিকে রেদওয়ানের ছিল তোমার হচ্ছে যে এক্সাম। তো আমার মাথার উপর ওই চাপটা ছিল যে আমি কখন বাসায় যাব। যদিও ওদের বাবাকে বলেছি যে তুমি একটু দিয়ে এসো সব কিছু কমপ্লিট করা। অ্যাকচুয়ালি যে ডেটটা দিয়েছে এই ডেটটাতে আসতে হবে, নইলে আমি যদি একদিন পরে আসি তাহলে আমি বাচ্চার ড্রেসের মাপটা আরও লেট হয়ে যাবে, যেহেতু সামনে ঈদের ছুটি। তো ফাইনালি এখন যাওয়ার পালা। আজান তো একেবারেই আসবে না, এই যে দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, মানে ও খেলাই করবে। পরে ওকে আমি জোর করে নিয়ে আসছি যে বাবা আমি আবার আসবো, ভাইয়াকে স্কুলে যেতে হবে। তো বাসায় এসে দেখি অলরেডি রেদনের বাবা ওকে স্কুলে দিয়ে ওদের বাবা হচ্ছে অফিসে চলে গিয়েছে। তো আমি আজানকে খাবার খাওয়ালাম, তারপরে আমি নাস্তা করে রান্নার প্রিপারেশনে লেগে পড়লাম, কেননা আসলে কেউ নেই। আর এদিকে কাজের আপাত শুধু ঘরটা মুছে দিয়ে চলে গিয়েছে, কারণ ওদের বাবার আবার অফিস ছিল, বেশি সময় দিতে পারেনি। সেক্ষেত্রে আমার কাজের চাপটা কিন্তু একেবারে মানে আকাশ ছোঁয়া। একে তো ছোটো বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম, প্লাস সংসারে অনেক কাজ ছিল, এদিকে মাছটাও কেটে নিতে পারিনি। আর এই মাছ কাটতে কাটতে আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অবশ্যই শেষ পর্যন্ত থাকো আমার সাথে। মা চলে যাওয়ার পরে আমার আসলে সব কিছুই একটু চেঞ্জ হয়ে যায়, কেননা মা থাকলে যে একটা আমি সহযোগিতা পাই সেটা কিন্তু এটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। মানে নিজের জন্য একটু সময় কম পাচ্ছি, বাট কাজটা আমার আরও বেশি তাড়াতাড়ি আমি শেষ দিচ্ছি। আমি এর আগে ব্লগে বলেছি মা না থাকলে না আমার কাজের স্পিড থাকে অন্যরকম, যে হ্যাঁ এটা আমাকে শেষ করে দেন আমি অন্যটা করবো এরকম। আর মা থাকলে কি মনে হয় যে মা তো আছে, মা হয়তো বা এটা করবে, বা বাচ্চাকে নিয়ে বাইরে থাকলেও বাসারটা একটু টেনশন কম হয়, মানে এই রকমটা হয় আমার ক্ষেত্রে। তো মা নেই, সেক্ষেত্রে একটু কষ্ট হলেও তারপরও মানিয়ে নিতেই হবে। তো আমি মাছটা পরিষ্কার করছিলাম, আর আমার শাশুড়ি মার কথা আমার আজও মনে হচ্ছিল যে আসলে দেখো মাছ নাকি কাটতে পারি না। শাশুড়ি মা যদি ভিডিওটা দেখতো তবেই বুঝতে পারতো যে হ্যাঁ যে বা মাছ কাটতে পারে। আসলে পারি সবই, আমি মাছ কাটাটা পছন্দ করি না। আর আমার কি হতো ছোটোবেলায়, না একটু গল্প শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার আব্বু যখন বড় মাছ নিয়ে আসতো তখন না আমার শখ হতো যে আমি এই মাছটা কাটবো। আর যখনই মাছ কাটতে যেতাম বিশ্বাস
করো আমার হাত কাটতোই কাটতো, মানে আছে না যে হয় হাত কেটে যাবে বা চামড়া ছিলে যাবে, মানে কাটতো, আমার রক্ত বের হবে এরকম একটা অবস্থা ছিল। বাট বড় মাছ কাটার একটা শখ ছিল আমার আলাদা। তো বিয়ের পরেও কেটেছি গ্রামে গেলে কখনো কখনো শখ করে, সব সময় যে কেটেছি তা না। আর শাশুড়ি আম্মা মাছ কাটা এতটাও দেখে নাই, এর জন্য আমার শাশুড়ির খুব আফসোস যে আমার ছেলের বোরা মাছ কাটতে পারে না। আসলে আমরা মেয়েরা না দেখো বাবার ঘরে যখন থাকি কতটা কাজ করি বা কতটা শিখে আসি, স্বামীর ঘরে এসে একটা একটা করে করতে করতে এক সময় আমরা এক্সপার্ট হয়ে যাই। আসলে কেউ কখনো পারদর্শী থাকে না, জীবনের পরিস্থিতি পরিবেশ সব কিছু শিখিয়ে দেয়। আর আমরা মানুষ তো, তাই না? আমরা সব কিছু পারি, মানুষ ইচ্ছে করলে সবই পারে। তো যাই হোক, আসলে মাছ কাটার বিষয়টা যখন আসছে, আরেকটা বিষয় শেয়ার করি। ছোটবেলা থেকেই না হচ্ছে যে মাছ ধরার আমার খুব নেশা ছিল। আমি প্রচণ্ড রকম মাছ পাগল একটা মেয়ে। তো মাছ ধরতাম বাবাদের সঙ্গে, বা হচ্ছে গ্রামে যখন আছে না যে তোমার পুকুর শুকিয়ে মানে নদী খাল বিল শুকিয়ে যায় তখন মাছ মারতো, ছোট ছোট মাছ। তো আব্বু যখন মাছ মারতো তখন একটা বাটি নিয়ে চলে যেতাম, বা আমার চাচাতো ভাই বোনেরা গ্রামের সবাই মিলে এক গাদি করে মাছ ধরতাম, কাদা মাটি মিশে যেতাম। তো সেই সব স্মৃতি বা সেই সোনালি দিনগুলো আসলে জীবনের আসলেই সোনালি দিন। সেই দিনগুলো না জীবনের এত সুন্দর একটা মুহূর্ত, মানে যতটাই মনে করবে ততটাই ভালো লাগার দিন। মানুষ তো কোনো কিছু শিখে জন্ম নেয় না, আসলে মানুষ দিনে দিনে শেখে, শেখার কোনো বয়স থাকে না। আর এখন তো এতটাই পারি যে আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করতে পারবো। ইভেন আরও দিন যাচ্ছে, আরও কিছু রেসিপি শিখতেছি, ডে বাই ডে উন্নতি হচ্ছে, বা ডে বাই ডে বুঝতেছি যে কোনটা ভালো কোনটা মন্দ, বা কোন কাজটা কিভাবে করতে হবে। এটাই হচ্ছে জীবন, তাই না? তো এই যে দেখো সুন্দর করে মাছগুলো কাটা হয়ে গিয়েছে, আর একটু সাইজে মোটা মোটাই রেখেছি। ওদের বাবা আবার বেশি পাতলা মাছ দেখতে পারে না, আর ইলিশ মাছের পেটি কাটাটাও সে পছন্দ করে না। ওর কথা যে একবেলা খাবো, অনেক ভালো করে খাবো। আর ইলিশ মাছটা যেহেতু সবার পছন্দের, তো একটা পুরো মাছই আমি রান্না করব। তো আজকে ইলিশ মাছটা রান্না করব হচ্ছে বেগুন আর আলু দিয়ে। তো ভাবলাম যে যেহেতু ইলিশ মাছ সেহেতু আজকে রান্না হবে সরিষার তেল দিয়ে। তো আমি রান্নাটা তুলে দিলাম। ইলিশ মাছের কিন্তু আলাদা কিছু তরকারি থাকে যেটা দিয়ে ইলিশ মাছ খুবই মজা লাগে। আসলে ইলিশ মাছ তার স্বাদে একাই পরিপূর্ণ, কোনো কিছু না দিলেও স্বাদ, আবার দিলেও স্বাদ। যেমন কচু দিয়ে আমার হচ্ছে যে ইলিশ মাছটা খুব বেশি পছন্দ, প্লাস হচ্ছে বেগুন দিয়ে, বা আছে না যে কচি কুমড়া দিয়ে, সব কিছু দিয়েই ইলিশ পছন্দ। তো আমার বাসায় যেহেতু বেগুন আছে, আমি বেগুন দিয়েই রান্না করব। আজকে আমি কোনো কাজে হাত দিই নাই, শুধু রান্নাঘরে চলে আসছি যে তাড়াতাড়ি আমাকে রান্না শেষ দিতে হবে। প্লাস 2 বাচ্চার গোসল আছে, আর রেদওয়ানকে স্কুল থেকে আনতে হবে, এই রকম। আর আরেকটা বিষয় শেয়ার না করলেই না, আমার বাচ্চাগুলো না যখন ওদের দাদু থাকে না বা আমার মা থাকে না, তখন না ওরা নানু দাদু ছাড়া না খুব ভালো হয়ে যায়। কেমন ভালো? অ্যাকচুয়ালি যেমন ধরো খেলনা সারা ঘরে ফেললো, ওই খেলনাটা তারাই ওঠাবে, বা নোংরা করলো যে না তোমাদের কাজ তোমাদেরকে করতে হবে, মানে হিসাব নিকাশ করে চলাফেরা করে। হ্যাঁ, আর আমি একটু মাঝে মধ্যেও তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেলও করি যে তোমরা আমাকে কেউ ভালোবাসো না, তোমরা এটা করো না সেটা করো না, মানে যাতে ওরা একটু আমাকে হেল্প করে, এইরকম কিছু। আর বড় ছেলের বিষয়টা তো অন্যরকম। বড় ছেলে তো মাঝে মধ্যে আছে না যে কোনো কিছুই করবে না, আবার এমন ভালোবাসা বাসবে, আম্মু তুমি ঘেমে গিয়েছো রান্না করো না, বসো রেস্ট নাও, আমি রান্না করব। কিন্তু রান্নাঘর কাকে বলে সেটাও মনে হয় আমার বড় ছেলে চেনে না, ঠিক আছে? বাট বলে যে আম্মু তুমি রেস্ট নাও, তুমি ঘেমে যাচ্ছ, তুমি পানি খাবা, এইরকম আসলে ওরা করে। তো নানু দাদু ছাড়া না বেচারাগুলা একা একা থাকে, তো আসলে আমাকেও প্রচণ্ড পরিমাণে জ্বালায়। আর এই গরমে তোমার যখন বাচ্চারা জ্বালায়, প্লাস কাজকর্ম করতে করতে ধেতা পেতা অবস্থা, তখন না মাথা একেবারে ঠিক থাকে না। আমিও তোমার চিৎকার চেঁচামেচি করি, ওদেরকে মারি, বকা দেই, সব কিছু করি। মানে আছে না, এগুলো হাইড করার বিষয় না, এগুলো প্রতিটি ঘরেই হয়, প্রতিটি ফ্যামিলিতে, যেই ফ্যামিলিতেই বিশেষ করে ছোট ছোট বাচ্চা আছে এগুলো হয়।
তবে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়, কেননা তারা নাছোড়বান্দা। আর মেয়েদের ক্ষেত্রে একটু হয় যে না, মেয়ে বাচ্চা একটু শান্ত প্রকৃতির হয় বা অনেকটাই বোঝে, খেলনা নিয়ে একটু বিজি থাকে এইরকম। আমার বাচ্চা দুইটাও প্রচণ্ড খেলনা পছন্দ করে। তাদেরকে যদি তুমি নিউ নিউ খেলনা দাও, তারা কোনো বিষয়ে কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু ওই যে ভাই ভাই তো এই সুন্দর খেলতেছে, আবার ধরো মারামারি লেগে গেল, এই রকম অবস্থা। তো ইলিশ মাছের পাশাপাশি আমি আজকে রান্না করলাম মসুর ডাল আর ধনেপাতা দিয়ে, সেই টেস্ট হয়েছে। আজকে রান্না শুধু আমার এই দুইটাই। এখন আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছে, এখন খাবার দাবার পালা, তাই বাটিতে সার্ভ করছিলাম। ভাবলাম যে বেগুন আর আলু দিয়ে যেহেতু ইলিশ মাছ ঝোল আছে, তো ডালটা আজকে আর পাতলা করে রান্না করব না, একটু ভুনা করে ধনেপাতা দিয়ে রান্না করব। যদিও এই রকম ডাল হচ্ছে আমার দুই ছেলের কেউই খাবে না, এটা জাস্ট শুধু আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য। যারা এখন পর্যন্ত আমার ব্লগটা আমার সঙ্গে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই হয়তোবা তোমাদের ভালো লাগছে, তার জন্যই দেখছো, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমার একটা লাইকে আরও কয়েকজনের কাছে ভিডিওটা যেতে সাহায্য করবে। অতএব অবশ্যই এই ভালোবাসাটুকু অন্তত দিও। তো আমাদের ভালোবাসার সময়টুকু কিন্তু একেবারেই শুরু হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে চা কফি বা কিছু সময় একসঙ্গে কাটানোর, এটা আমরা প্রায়ই করি। এটা আমাদের জন্য সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত। আমার হাজব্যান্ডটা অনেক ভালো আছে, সে আমাকে অনেক সময় দেয় আলহামদুলিল্লাহ। ইভেন মনে করো সকালে যদি ও কখনো একটু লেট করে অফিসে যায়, তাহলে আমরা সকালে অনেক সুন্দর সময় কাটাই, বা যদি সকালে না পারি বিকেলে কাটাই, বা কখনো কখনো তো বাইরেও চা খেতে চলে যায়। অ্যাজ ইউজুয়াল আমাদের চা কফি আমরা সবসময়ই খাই। আমার ব্লগগুলো শেয়ার দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ওদের বাবা যেহেতু বিকেলে বাসায় ছিল, তো আমি ভাবলাম যে আমরা দুইজন আজকে কফি খাই। চা আসলে বানাতে আর মন চাচ্ছিল না, আমি ভীষণ টায়ার্ড ছিলাম, কেননা সেই সকাল থেকে উঠেছি। আর গত রাতে না আমার দুই বাচ্চা অনেক লেট করে ঘুমিয়েছে। আর তোমাদের সঙ্গে আরেকটা বিষয় তো অবশ্যই শেয়ার করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমি যে বলেছি থাম্বনেইলে যে আমার মাও চলে গেল, আমার হাজব্যান্ডও চলে গেল, সেই বিষয়টা আসলে আমার জন্য সারপ্রাইজ। একে তো নেই, তারপরে দুইটা বাচ্চা নিয়ে আমি বাসায় একা। আমি যদিও ভয় পাই না, আমি আমাকে নিয়ে টেনশন করি না, আসলে বাবাকে নিয়ে আমি টেনশনে থাকি। কোথাও জার্নি, তাও আবার রাতে, এটা কিন্তু আসলে বাড়তি টেনশন। তো হয়েছেটা কি যে আমরা এতগুলো সময় একসঙ্গে পার করলাম, দুপুর থেকে বাসায় এ পর্যন্ত আছি ও, বাট আমাকে একটা বারও বলে নাই যে সে আজকে ঢাকার বাইরে যাচ্ছে। আমি জানতে পারি এই যে দেখো, বাচ্চাদের জন্য যখন বিস্কিট বা মেডিসিন নিতে গিয়েছে, তো হঠাৎ করে আমাকে ফোন করেছে যে আমি না আজকে ঢাকার বাইরে যাচ্ছি। তো আমি বলতেছি যে ঢাকার বাইরে যাচ্ছ, কোথায় যাচ্ছ? তো চিটাগাং। তো আমি বলছি তুমি আমাকে বলবা না? তো বলতেছে আল্লাহ, সকালে অফিসে কথা হয়েছে যে আজকে রাতে যাব, বাট তোমাকে বলতে আমি ভুলে গিয়েছি। তো আমি শকড হয়ে গেলাম যে আল্লাহ, হঠাৎ করে কই যাচ্ছে না যাচ্ছে, প্লাস হচ্ছে বাসায় কেউ নেই, এদিকে দুইটা বাচ্চা নিয়ে আমি একা, তার উপরে বাচ্চাদের এক্সাম চলতেছে। একটু বেশি ইম্পর্টেন্ট না হলে আমি আসলে চাচ্ছিলাম না যেন ও যায়। তো দেখলাম যে না, খুব ইম্পর্টেন্ট। তো ওদের বাবা বলতেছে আমি আজকে রাতেই প্রায় 10টা-11টার দিকে রওনা দিব, চিটাগাং যাব। তো মেডিসিন নিতে যে আসলে এত কিছু নিয়ে চলে আসছে। যদিও আমি বলতেছিলাম যে কিছুদিনের মধ্যেই তো স্কুলটা বন্ধ দিয়ে দিবে। এই যে দেখো কতগুলো মেডিসিন এনেছে, তার উপরে আবার ওদের চকলেট এনেছে। তো আমি ভাবছিলাম যে এই চকলেটগুলো দেখাবো না, লুকিয়ে রাখবো, কেননা আজান না চকলেট দেখলে যতক্ষণ না শেষ হবে সে শুধু খেতেই থাকে। তো ভাবছিলাম যে না, এগুলো আমি লুকিয়ে রাখবো, যখন চাবে তখন আবার বের করে দিব। কখনো কখনো মাদেরকে একটু চালাক হতে হয়, নইলে বাচ্চাদের জ্বালায় না গোটা দুনিয়ায় শেষ হয়ে যাবে। আমি তো কখনো কখনো বিশ্বাস করো আলমারিতেও চকলেট লুকিয়ে রাখি যেন খুঁজে না পায়। তো তারপরে এই যে আমার বাচ্চা কাচ্চার তো তোমার অসুখ বিসুখ লেগেই থাকে। আর যেহেতু আমার রেদওয়ানকে ডক্টর দেখালাম, মাঝখানে আজানকে দেখালাম, তাদেরকে আবার মেডিসিনটা কন্টিনিউ খেতে বলেছে। তো অনেক সময় পার হয়ে যাওয়ার পরে ওদের বাবা ডিনার করেই গেল। এই যে এখন বড় ছেলের কাছ থেকে বিদায় নিচ্ছে।
বললো তো যে একদিনের জন্য যাচ্ছে, পরদিনই চলে আসবে। এখন জানি না কয়দিন সে থাকবে, তবে খুবই খারাপ লাগতেছিল আমার। আর আমার কেন জানি শুধু নেগেটিভ চিন্তায় আসে। আর বিশেষ করে তোমার রোডে মনে করো জার্নিটা হলে আরও বেশি টেনশন হয়। ফ্লাইটে গেলে না আমার অত টেনশন হয় না, যে ঠিক আছে। আর যেহেতু ড্রাইভ করে ওরাই, হ্যাঁ, যারা যারা যাচ্ছে তারা নিজেরাই ড্রাইভ করবে, এইটাতে আমার আরও বেশি টেনশন হয়। যদি ড্রাইভার যেত সাথে তাহলে টেনশন ফ্রি থাকতাম। তো অবশ্যই তোমরা দোয়া করো। তো এটাই ছিল আমার আজকের ব্যস্তময় একটা দিন, অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউস ওয়াইফ, অ্যাজ এ ওম্যান। অবশ্যই তোমাদের দোয়াই রেখো, আল্লাহ তাআলা তোমাদেরও ভালো রাখুক। তো আজকের ব্লগটা এখানে শেষ। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। সো ওদের বাবাকে বিদায় দিচ্ছিলাম, আর তোমাদের কাছ থেকেও আমি বিদায় নিচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ।